আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বাস্তব সংখ্যার সর্বশেষ লেকচার নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে ক্লাস 8 অর্থাৎ অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি। এর পূর্বে আমরা 60টি পর্ব এই অধ্যায়ের উপর কমপ্লিট করেছি। আপনারা যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন, আমার অনুরোধ থাকবে যে বিগত ক্লাসগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। বিশেষ করে আজকের লাইভটিতে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে আমি বরাবরের মতো অনুরোধ করব যে আমরা এই ধারাবাহিকটি আমাদের ম্যাথ টিউটর বইকে সামনে রেখে ধারাবাহিকভাবে আমরা সমাধান করে যাচ্ছি। অর্থাৎ বইটির একদম শুরু থেকে আমরা আলোচনা শুরু করেছি। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে একদম শেষ পর্যন্ত আমরা আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটি আমি মনে করি 2021 সালের একটি সেরা সুযোগ আপনাদের জন্য। একইভাবে শুধু ইংলিশ টিউটর বইটি নয়, আমরা ম্যাথ টিউটর বইটি নয়, আমরা একই সাথে ঘোষণা করেছি যে 2021 এডিশন যে আমাদের ইংলিশ টিউটরটি রয়েছে সেটিও ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা সমাধান করব। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব জোড় বিজোড় সংখ্যা নিয়ে। একইভাবে আমরা শেষের দিকে কথা বলবো মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। যদি আপনারা আমাকে শুনতে পান তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনারা আমাকে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ওকে, আর বরাবরের মতো আমি একটু লাইভ ক্লাসে শেয়ার করে দিচ্ছি। আপনারা যারা আমার নিয়মিত ক্লাস করে যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে আমার ধারাবাহিকটি যদি শিক্ষার্থী বান্ধব মনে হয় এবং যদি মনে করেন যে অন্যের উপকারে আসতে পারে, সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন। কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের যে ধারাবাহিকটা আমরা শুরু করেছি এই ধারাবাহিকে অনেক বেশি উৎসাহ যোগাবে। এই কারণে আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে যে আপনারা যার যার অবস্থান থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ওকে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ সবাই শুনতে পাচ্ছেন। আমি এবার সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সংক্রান্ত আলোচনায় আমরা শুরুতে একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই। কনসেপ্টটি হচ্ছে ঠিক এরকম। আপনারা জানেন যে জোড় বিজোড় সংখ্যা হচ্ছে মূলত আমরা 1, 3, 5, 7 এগুলো হচ্ছে আমার বিজোড় সংখ্যা, রাইট? এগুলো হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা। আর একইভাবে আমাদের জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, অর্থাৎ এরা হচ্ছে আমার কি জোড় সংখ্যা। আমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে এই জোড় বিজোড় রিলেটেড বেশ কিছু সমস্যা আসে, অর্থাৎ সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং খুব শর্টকাটে কিভাবে এগুলো সমাধান করা যায় সেই ব্যাপারগুলো নিয়েও আপনাদের সাথে ডিটেলস কথা বলবো। তবে এখানে আমরা একটা বেসিক নিয়ে শুরুতেই কথা বলবো। বেসিকটি হচ্ছে যে এরা হচ্ছে আমাদের কি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, রাইট? এরা হচ্ছে আমার জোড় সংখ্যা।
ওকে, আমাদের এই জোড় বিজোড়ের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটি আমার ধনাত্মকও হতে পারে, এটি আমার ঋণাত্মকও হতে পারে। ওকে, যেমন আমি যদি ধনাত্মক বিজোড় সংখ্যা বলি 1 হবে, আর ঋণাত্মক যদি বলি -1। একইভাবে আমি যদি এখানে ধনাত্মক জোড়ের কথা বলি যেমন 2, তাহলে ঋণাত্মক আমার জোড় হবে কত? -2। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডিয়াটা কি হতে পারে, আমার ধনাত্মকও হতে পারে, একই সাথে আমাদের ঋণাত্মকও হতে পারে। এটি একটি কনসেপ্ট। আরেকটি কনসেপ্ট আমরা একটু মাথায় রাখবো, সেটি হচ্ছে যে আমাদের এই জোড় সংখ্যাটার ক্ষেত্রে আমাদের যুগ্ম কথাটা আসতে পারে, বিজোড় কথাটির ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের অযুগ্ম কথাটা আসতে পারে। ওকে, তাহলে এই কনসেপ্টটিও আমরা মাথায় করব যে এটি যে কথা এটি একই কথা, বিজোড় অযুগ্ম একই কথা। তাহলে এই কনসেপ্টটিও আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশের পূর্বে একটা দারুণ আইডিয়া শিখব। ওকে, আইডিয়াটা কি চলুন দেখা যাক। আইডিয়াটি হচ্ছে মূলত ধরুন পরীক্ষার হলে যদি যে প্রশ্নই চাক না কেন যদি আপনার জোড় সংখ্যা বলে তাহলে এবং অথবা যদি বিজোড় বলে, ওকে, তাহলে জোড়ের ক্ষেত্রে যদি আপনার যখনই জোড় শব্দটা উচ্চারণ করবে তখন আপনি যে কাজটা করবেন এটার মান হিসেবে আপনি 2 ধরে নেবেন। আপনি অবশ্যই জোড় সংখ্যা বলতে যেমন 2কে বোঝায়, 4কে বোঝায়, 6কে বোঝায়, 8, 10 সবাইকে বোঝায়, বাট সবচেয়ে সর্বনিম্ন যে ছোট সদস্য সেটা হচ্ছে আমার কি 2। এই কারণে অঙ্ক করার সুবিধার্থে যখনই জোড় কথাটা আসবে সেটার মান হিসেবে আপনি ধরে নেবেন 2, আর যখন বিজোড় সংখ্যাটা আসবে এদের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্যকে 1, তার মানে সবসময় মান হিসেবে আপনি কি ধরে নেবেন? 1 ধরে নেবেন। এতে করে আপনার বেশ কিছু সুবিধা হবে। কথাটা ক্লিয়ার? যেমন আপনাকে যদি বলা হয় যে একটি জোড় এবং একটি বিজোড় সংখ্যার গুণফল কত, এখন এই জিনিসটা মুখস্থ করার দরকার নেই, আপনি জাস্ট এখানে জোড় বলেছে তাহলে কি ছোট সদস্য 2কে নেবেন, আর বিজোড় বলেছে ছোট সদস্য 1কে, বিজোড়ের 1কে নেবেন, ব্যাস, তাহলে উত্তর হচ্ছে কত? জোড়। অর্থাৎ জোড়ের সাথে বিজোড় গুণ করলে আমাদের উত্তর কি হয়? জোড় হয়। অর্থাৎ এই টেকনিকটি আমাদের আজকের ক্লাসে দারুণভাবে হেল্প করবে। এই কারণে আমার অনুরোধ হচ্ছে যে অবশ্যই আপনারা এই টেকনিকটি একটু মাথায় রাখবেন। এখন শুরুতে একটু আমাকে রেসপন্স করে জানান যে এই আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। যে যখনই আমাদের কি বলবে, জোড়ের কথা বলবে, তখন মান হিসেবে আপনি যে কোনোটা ধরে নিতে পারেন, তবে হিসাবের সুবিধার্থে আমরা সবচেয়ে ছোট সদস্যটা নেব জোড়ের। বিজোড় যদি বলে তাহলে আপনি যে কোনোটি নিতে পারেন, কিন্তু আমরা কি এটার সবচেয়ে ছোট সদস্য 1কে নেব। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত কমেন্ট করে ফেলুন যে বুঝতে পেরেছেন কিনা। আমি সবার কমেন্ট দেখার চেষ্টা করছি, তো সবাই কমেন্ট করুন। ওকে, বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন যারা নিয়মিতভাবে আমার ক্লাসগুলি করছেন, এটি খুবই সুখকর খবর, সংবাদ যে আপনারা নিয়মিতভাবে ক্লাসটি করছেন। থ্যাংক ইউ। ওকে, গুড। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় এবার প্রবেশ করব। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তাহলে লক্ষ্য করুন যে আমাদের এই জায়গায় আমরা প্রথমত একটি অঙ্ক দিয়ে শুরু করব, 180 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করব। যাদের কাছে বই আছে তারা সরাসরি বইয়ে চলে যেতে পারেন। অর্থাৎ দেখুন, বইটা আপনার চর্চার জন্য আপনার সাথে রাখলে আপনার দারুণ হেল্প হবে, এবং বইটিতে এত সুন্দর করে ব্যাখ্যা লেখা আছে যে আপনি ক্লাস না করলেও অনেক ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, যাদের কাছে বইটি রয়েছে তারা 33 পৃষ্ঠায় চলে যান। 33 পৃষ্ঠায়, এখন 33 পৃষ্ঠায় এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এক্স ও ওয়াই, অর্থাৎ এক্স ও ওয়াই উভয়ই যদি আমার কি হয়, আমি একটু সংক্ষেপে লিখতেছি, এক্স ও ওয়াই যদি উভয়ই আমাদের বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ উভয়ই যদি কি হয়? বিজোড় সংখ্যা হয়। ওকে, উভয়ই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটা হবে?
অর্থাৎ এরা যদি উভয়ে কি হয়, বিজোড় হয়, তাহলে আমার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তাহলে নিচের কোনটা জোড় হবে। তারপর নিচের কোনটা আমার অপশন দেওয়া আছে, যেমন ক নম্বর অপশন দেওয়া আছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটি ক নম্বর অপশন। খ নম্বর অপশন দেওয়া হচ্ছে আমার এক্স ওয়াই, এবং গ নম্বর অপশন দেওয়া আছে আমার এক্স ওয়াই প্লাস টু, ঘ এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে দেখুন আমাকে বলা হচ্ছে এক্স এবং ওয়াই উভয়ই যদি বিজোড় সংখ্যা হয়। আমরা কি বলেছিলাম যে বিজোড় যদি বলে তাহলে আমরা বিজোড়ের সবচেয়ে ছোট যে সদস্য অর্থাৎ আমরা এককে নেব, রাইট? ঠিক আছে, আমরা এক ধরে নিলাম। তাহলে আমরা এখানে একটা জিনিস সত্য, তাহলে উভয়ই যেহেতু বিজোড় তাহলে x সমান 1 পাচ্ছি, আমি y সমানও কি পাচ্ছি, 1 পাচ্ছি। ব্যাস, এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের প্রশ্নে কি চাইছে সেটা মাথায় রাখা। প্রশ্নে চাইছে যে এই চারটা অপশনের কোনটি জোড় হবে। তাহলে আমরা জাস্ট মান বসিয়ে দিব, দুটোর মানই 1, তার মানে আমার রেজাল্ট কত আসছে, 3 আসতেছে। এটি হবে না কারণ আমার জোড় চেয়েছে, তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে 1 হবে, এটি হচ্ছে বিজোড় সংখ্যা, আমাদের এটি উত্তর হবে না। তাহলে 1 × 1 যোগ 2, তার মানে এটিও হচ্ছে 3, তার মানে কি এটিও আমার উত্তর হচ্ছে না। তাহলে ফাইনালি 1 যোগ 1 সমান 2, তার মানে কি এটি জোড়। যেহেতু এটি জোড় সঙ্গত কারণেই আমার এটি হচ্ছে সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। দেখুন আপনাদের কাছে আমার অতি কোনো প্রত্যাশা নেই, শুধু প্রত্যাশা এতটুকুই যে একজন ভদ্র শিক্ষার্থী হিসেবে, বিশেষ করে আমি বলছি যে অনুগত শিক্ষার্থী হিসেবে আপনি ক্লাসে রেসপন্স করুন। হতে পারে আমরা এটি ভার্চুয়াল একটি ক্লাসে একত্রিত হয়েছি, কিন্তু যেটি অফলাইনে সরাসরি আমরা হা না বলে অথবা ফেস এদিক সেদিক করে রেসপন্স করতে পারি, এখানে তো সেই সুযোগ নেই। অন্তত যারা ক্লাসটি করছেন তারা একটু কমেন্টে রেসপন্স করুন। ওকে, থ্যাংক ইউ, গুড। ওকে, তাহলে এবার আমি একটু পরবর্তী ধাপে যাচ্ছি, লক্ষ্য করুন। সেটি হচ্ছে 181 নম্বর অঙ্ক। 181 নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি x একটি ঋণাত্মক, খেয়াল করে ঋণাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা হয়, বিজোড় কি হয়, পূর্ণ সংখ্যা হয়, এবং y একটি ধনাত্মক জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা হয়, তবে xy হবে কি হবে, দেখেন আমাকে এখানে খুব জোর দিয়ে বলেছে অবশ্যই কোনটা হবে। তাহলে আমরা যদি ক নম্বর অপশনটি দেখি, তাহলে ক নম্বর অপশনে এখানে আমাদের বলা হচ্ছে জোড়। এখানে একজন বলেছেন ইউটিউব চ্যানেলে আছে, কেউ জানলে বলবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে সরাসরি ইউটিউব চ্যানেলে আমার লাইভটি মানে সম্প্রচারিত হচ্ছে না, বিশেষ করে ডাটা ট্রান্সফার হচ্ছে না, হয়তো কোনো সঙ্গত কারণে। ওকে, দেখুন তাহলে এখানে ক নম্বর অপশনে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ধনাত্মক জোড় এবং কে ঋণাত্মক, একটা অপশন। খ নম্বর অপশনে বলা হচ্ছে বিজোড় এবং ঋণাত্মক। তারপর গ নম্বর অপশনে বলা হচ্ছে জোড় এবং কে ধনাত্মক, এবং ফাইনালি বলা হচ্ছে বিজোড় এবং কে ধনাত্মক। তাহলে
এই চারটি অঙ্ক আমি চারটি অপশন দেওয়া আছে, তার আগে চলুন আমরা সলিউশনটা দেখি। সলিউশনটা কি দাঁড়াচ্ছে? সলিউশনটা দাঁড়াচ্ছে যদি এক্স একটি ঋণাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা হয়, দেখুন বিজোড় পূর্ণ সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে বিজোড় যদি হয় তাহলে প্রথমত হবে আমার কি 1, তার মানে x সমান হবে কি 1, কিন্তু এখানে বলছে ঋণাত্মক, তাহলে সেটি হবে কি -1। ব্যাস, আমাদের মান ধরা শেষ। এবার বলা হচ্ছে এবং y এর ক্ষেত্রে বলা হচ্ছে একটি ধনাত্মক জোড় সংখ্যা। ধনাত্মক জোড় সংখ্যা মানে হচ্ছে যে আমার পজিটিভ সংখ্যা, রাইট? তাহলে আমি y এর মান পেলাম, একই সাথে x এর মান দুটোই পেয়ে গেলাম। এবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে x y অবশ্যই কি হবে, এদের চারটির কোনটি হবে। তাহলে আমি আগে মানটা বসিয়ে নিই। x এর মান হচ্ছে -1 এবং y এর মান হচ্ছে কত 2, তাহলে কত -2। এবার লক্ষ্য করেন এখানে মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে এটি হচ্ছে আমার কি ঋণাত্মক, আর এটি হচ্ছে আমার কি জোড়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমাদের এক্স ওয়াই অবশ্যই হবে ঋণাত্মক এবং জোড়। তাহলে এখানে জোড় এবং ঋণাত্মক আমাদের ক নাম্বার অপশনটাই আছে, তাহলে এটি সঠিক উত্তর। এবার একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন প্লিজ দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, বিশেষ করে যারা নতুন যুক্ত হয়েছেন তারা চেষ্টা করবেন যে আমার কবিয়াল নোট যে আইডিটা আছে এটিকে ফলো করার জন্য। ফলো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটা ফলোয়িং হয়ে যাবে। ফলোয়িং হয়ে যাওয়ার পর এদিকে একটা বেল আইকন পাবেন, সেটাকে একটু বাজিয়ে দিবেন। ওকে, তাহলে আমার রবি মঙ্গল বৃহস্পতিবার যে গণিত ক্লাস হয় সেটার আমি লাইভে আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এই কারণে বিশেষ করে যারা যেহেতু আমাদের গ্রুপগুলো অনেক বড় গ্রুপ, এখানে অনেকেই হয়তো এত বড় গ্রুপ থেকে সবাই নোটিফিকেশন পাবেন না। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে দয়া করে আপনি আমার যে আইডিটা রয়েছে অথবা আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে টিউটর একাডেমিয়া সেটাও ফলো করে রাখুন। তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুতই আপনি আমাদের ক্লাসে নোটিফিকেশন পাবেন। এবং আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে সামনের সময়গুলোতে আপনারা টিউটর একাডেমি এবং আমাদের বিশেষ করে আমাদের বইগুলোর আলোকে অনেক অনেক ক্লাস পাবেন। প্রাইমারি প্রস্তুতির ক্লাস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর লাইভ ক্লাস পাবেন। সঙ্গত কারণেই আমার আইডিটি ফলো করে রাখাটা এটা আপনার জন্যই লাভজনক হবে। তো এই কারণে আমি বলছি যে আপনি যদি আমার ক্লাসগুলো নিয়মিত পেতে চান তাহলে আইডিটা ফলো করে রাখুন। ওকে, আর পাশাপাশি অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গেই কি নিশ্চিতভাবেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার আসুন আমরা আরও কয়েকটি অঙ্ক করব। প্রথমত হচ্ছে আপনারা 182 নম্বরটা আপনারা করতে পারবেন, তারপরে 182 নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যদি দেখেন বলা হচ্ছে যদি এ ও বি উভয় ধনাত্মক জোড় সংখ্যা হয়, এ ও বি উভয় কি ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা হয়, ওকে, তবে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে। অর্থাৎ নিচের কোনটি অবশ্যই কি হবে জোড় সংখ্যা হবে। আমি একটু সংক্ষেপে লিখলাম, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের অপশনগুলো একটু দেখে নেওয়া উচিত। অপশনগুলো শুরুতেই 1 নাম্বার দিয়ে দিয়েছে কত a টু দি পাওয়ার b, 2 নাম্বার দিয়ে দেওয়া হয়েছে a প্লাস 1 টু দি পাওয়ার b, এবং 3 নম্বর যেটি দেওয়া হয়েছে যে a টু দি পাওয়ার b প্লাস 1। এখন আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে এদের ভিতর উত্তর কোনটা হবে। শুধুমাত্র 1 নম্বর অনলি 1 নম্বরটা হবে নাকি উত্তর হতে পারে n 1 এবং কে 2, উত্তর হতে পারে 1
এবং কি 3 এবং উত্তর হতে পারে 1 2 এবং 3। অর্থাৎ তাহলে এদের ভিতর উত্তর কি শুধু এটাই হবে নাকি এটা হবে নাকি এই তিনটাই হতে পারে? এই অপশনগুলো নিচে ক খ দিয়ে দেয়া আছে। তাহলে আমরা প্রথমতই সলিউশনে চলে যাব। তাহলে সলিউশনে আমাদের প্রথমত কি বলছে সেটা দেখব। যদি এ আর বি উভয়ের ধনাত্মক জোড় সংখ্যা, তাহলে ধনাত্মক জোড় যদি হয় তাহলে এ সমান আমার কত হবে? 2 হবে, আর বি সমানও আমার কত হবে? 2 হবে। কারণ এই কথাটাই আমার প্রশ্নে বলা হয়েছে। ব্যাস, তাহলে এবার আমরা দেখব এগুলি একটু মান বসিয়ে দেখব। যেমন 1 নম্বরটা আমরা মান বসিয়ে দেখব, 2 এর পাওয়ার 2 যদি হয় তাহলে রেজাল্ট হবে কত? 4। তার মানে আমার যেহেতু প্রশ্নে কি চেয়েছে সেটাও ভালো করে খেয়াল রাখতে হবে। প্রশ্নে জোড় চেয়েছে, তার মানে অলরেডি আমরা একটা জোড় পেয়েছি। 2 নম্বরটা একটু টেস্ট করে দেখি। তাহলে a টু দি পাওয়ার a প্লাস 1, তার মানে কি 2 প্লাস 1, 2 প্লাস 1, এটার পাওয়ার হচ্ছে কত? b, মানে b এর মান 2। তাহলে এখানে 3, তাহলে আমরা পাচ্ছি এখানে 9। তার মানে 2 নম্বর অপশনটা হচ্ছে না। এবার দেখি 3 নম্বর অপশনটা কি বলছে। 3 নম্বর অপশনে বলা হচ্ছে যে a টু দি পাওয়ার b প্লাস 1, তার মানে কি এর মান 2। তাহলে এখানে আছে কত? 3, 8। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় আমাদের দুটো অপশন আমাদের জোড় সংখ্যা। এই একটা অপশন জোড়, এই একটা অপশন আমার জোড়, রাইট? এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যদি বেসমেন আমার জোড় হয়, বেসমেন যদি কি হয়? জোড় হয়, এর উপর পাওয়ার যাই থাক না কেন আমাদের রেজাল্টটা সবসময় জোড়ই আসে। যেমন দেখেন এখানে পাওয়ার 3 থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা কি রয়েছে? আমার জোড় রয়েছে। তার মানে তাহলে উত্তর 1 এবং 3। তাহলে 1 এবং 3 কোনটাতে আছে? আমাদের গ নাম্বারে আছে। তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 182 নাম্বার। যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আপনারা যারা আমার ক্লাসগুলো কোনো কারণে মিস করেছেন অথবা নতুন যুক্ত হয়েছেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে টিউটর একাডেমিয়া। এই ইউটিউব চ্যানেলে আমাদের সমস্ত ক্লাসগুলো পাবেন, ম্যাথমেটিক্স ইংলিশের সমস্ত ক্লাসে পাবেন। সেখান থেকে দয়া করে একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমি কিছু অঙ্ক আপনাদের হোমওয়ার্ক রেখে যাচ্ছি, এগুলো আপনারা দেখবেন। যেমন 183 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। এখানে 184 নম্বর অঙ্কটাতে জাস্ট বেজোড়ের জায়গায় অযুগ্ম লিখেছে, এই কারণে এটি একটু মাথায় রাখলেই হবে। তাহলে 185 নম্বরটাও আপনারা করবেন। একইভাবে আপনারা 186 নম্বরটাও পারবেন। 187 নম্বর এই অঙ্কটাও করবেন, এটিও পারবেন। 188 নম্বর এটিও পারবেন। আমি অনেকগুলো অঙ্ক তো এগুলো আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, এগুলো আপনারা বাসা থেকে একটু দয়া করে করে নেবেন, কারণ সব অঙ্ক করতে গেলে দেখা যাচ্ছে যে কঠিন হয়ে যাবে। ওকে, দেখেন আমরা 189 নম্বর অঙ্কটা করব। 189 নম্বর অঙ্কটা করব, এটি একটু ব্যতিক্রম। কিরকম দেখেন, এখানে বলা হচ্ছে যদি 2x - 3 বিজোড় সংখ্যা হয়, কি হয়? বিজোড় সংখ্যা হয়, তবে পরবর্তী জোড় সংখ্যা বের করুন। তবে পরবর্তী জোড় সংখ্যা বের করুন। ওকে, এবার এখানে অপশন হিসেবে যেটি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 2x - 5, 2x - 4,
2x minus 2 4x plus 1। ঠিক আছে, তাহলে এই অঙ্কে ভালো করে লক্ষ্য করেন আমাদের সলিউশনটা কি হবে। এর আগে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে বলা হচ্ছে এই পুরোটা একটা বিজোড় সংখ্যা। ভালো করে খেয়াল করেন, আমরা বিজোড় সংখ্যা বলতে কাদেরকে চিনি? 1 3 5 7, এরা হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা। এখন একটা বিজোড় সংখ্যার পার্থক্যটা একটু খেয়াল করে দেখেন যে একটা থেকে আরেকটার পার্থক্য হচ্ছে 2। কত? 2। এটার সাথে 2 যোগ করলে 5 হবে, 5-এর সাথে 2 যোগ করলে আমার কত হবে? 7 হবে। তার মানে এটাকে যদি আমি x ধরি, তার মানে কি পরেরটা x প্লাস 2 হবে। আমি যদি ধরেন একটা আমি অঙ্কের ক্ষেত্রে প্রায় সময় শিক্ষার্থীদের বলে থাকি যে যে কোনো ক্ষেত্রে অঙ্কে যদি কোনো কিছুকে ধরে নেয়, যে যেমন এখানে ধরে নিয়েছে যে 2x minus 3 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, তার মানে আপনি ওটাকে আগে স্বীকার করে নেন যে ঠিক আছে এটা বেজোড় সংখ্যা, ওটার চেহারা কেমন সেটা দেখার দরকার নেই, কারণ যেহেতু এখানে x এর মান আমরা জানি না, তার মানে এটা বসানোর পরেই নিশ্চিত হতে পারবে এটা জোড় না বেজোড়। তো তারা যেহেতু বলছে বেজোড়, তার মানে আপনার এটিকেই নিশ্চিত করতে হবে, তাহলে এটি হচ্ছে বেজোড়। তাহলে এটি যদি বেজোড় হয় তাহলে পরবর্তী জোড়, সরি এখানে মনে হয় একটু মিস্টেক হয়েছে, দুটো সেম হবে। ও না, ঠিকই আছে, প্রশ্নে ঠিকই আছে, এটা পরবর্তী জোড় সংখ্যা বের করুন। তাহলে এখন এটা হচ্ছে একটা বিজোড় হলে পরবর্তী বিজোড়ে আমার 2 যোগ করতে হয়। এখন যদি আমি এটি বিজোড়, এটি জোড়, বিজোড়, জোড়, এখন যদি 1 থেকে 2 মানে 1 বিজোড় পরবর্তী জোড় বের করতে গেলে আমার 1 যোগ করতে হবে, বাট পরবর্তী বিজোড় বের করতে গেলে আমার 2 যোগ করতে হবে। আমার এই অঙ্কটা চেয়েছে যে এটাই হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে পরবর্তী জোড়টা বের করতে হবে, তাহলে পরবর্তী জোড় আমার কত হবে? 1 হবে। বেশ, এটি পরবর্তী জোড়। তাহলে এটি যদি হয় 2x minus 2, উত্তর এই অবস্থায় থাকতে পারে অথবা 2 কমন নিয়ে এই অবস্থায়ও থাকতে পারে। এখন দেখতে হবে যে এখানে কোন অবস্থায় আছে, এখানে এই অবস্থাটাই উত্তর হিসেবে আছে, গ নাম্বার। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন। খুব দ্রুত একটু কমেন্ট লিখে ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আর আপনাদের জন্য আমি আবারও একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের ইংলিশ টিউটর 2021 সনের যে এডিশনটা রয়েছে এর উপর আমরা সম্পূর্ণ ফ্রি একটা কোর্স শুরু করেছি। এই কোর্সটি আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। পরবর্তী এই ধরনের সুযোগ পাবেন কিনা শিওর নাই, তো সঙ্গত কারণে এই সুযোগটা 2021 সনের এডিশনটাতে আপনি নিতে পারেন। অর্থাৎ ইংলিশ টিউটর 2021 সনের যে এডিশনটা রয়েছে এই এডিশন ধরে ধরে আমরা বইটি সলভ করতেছি। আপনি যদি মনে করেন ইংলিশে দুর্বল হয়ে থাকেন তাহলে এই সুযোগটি লুফে নেন, কারণ এই সুযোগটি পরবর্তীতে নাও পেতে পারেন। ঠিক আছে, এবার আসুন আমরা পরবর্তীতে আরো একটি অঙ্ক করব। এবার সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে আগেরটার একটু 190 নম্বর অঙ্কটা দেখেন যে 3x plus 1 বলা হচ্ছে এটি একটি কি বিজোড় সংখ্যা। এটি কি, আমি পুরো দাগটা লিখতেছি না, এটি হচ্ছে কি একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ যদি 3x plus 1 একটি বিজোড় সংখ্যা নির্দেশ করে তবে নিচের কোনটি অবশ্যই পরবর্তী বিজোড় হবে। এটি যদি বিজোড় সংখ্যা নির্দেশ করে তাহলে নিচের কোনটি পরবর্তী, এবার জোড় বলে নাই, দেখেন পরবর্তী বিজোড় বলছে। ওকে, তাহলে নিচের কোনটি পরবর্তী বিজোড় হবে? ক নম্বর অপশনে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে 3x plus 1, 3x plus 2, আমাদের 3x plus 3,
3x প্লাস 2। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি দাঁড়াচ্ছে যে এটি একটি বিজোড় সংখ্যা তারা প্রশ্নে দাবি করেছে। তাহলে আমি আবারও বলছি, একটা বিজোড় থেকে আরেকটা বিজোড় হতে গেলে এর সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে তারা প্রশ্নে এই সম্পূর্ণ অংশটাকেই একটা বিজোড় সংখ্যা দাবি করেছে। তাহলে এই টোটালটা যদি আমার বিজোড় হয় তাহলে পরবর্তী বিজোড় হতে গেলে আমার কি করতে হবে? আমার 2 যোগ করতে হবে। বেশ, তাহলে আমি 2 যোগ করলাম, আমার ব্রেকেট দেওয়ার কোনো দরকার নেই যেহেতু আমি জাস্ট যোগ করতেছি, রাইট? ওকে, তাহলে আমরা এবার দেখব যে 3x আর 1 2 যোগ করলে আমাদের কত? 3। এই অবস্থায় কোনো রেজাল্ট নেই, 3 কমন নিয়ে রেজাল্ট আছে 3 প্লাস 1। তার মানে কি এই অপশনটি এখানে কোথায় আছে? ক নাম্বার অপশনে আছে। তার মানে এটি হচ্ছে আমাদের কি উত্তর বলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে জোড় কথাটাও থাকতে পারে যে বিজোড় দিয়ে তার পরবর্তী জোড় কোনটা, অথবা বিজোড় দিয়ে তার পরবর্তী বিজোড় চাইতে পারে, অথবা জোড় দিয়ে তার পরবর্তী জোড়টাও চাইতে পারে। আশা করি এই টাইপের অঙ্ক আসলে আপনারা পারবেন। এবার বলুন বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ঠিক আছে, ওকে। আমরা এখান থেকে আরো কয়েকটা অঙ্ক করে আজকে মূলদ অমূলদের আলোচনায় চলে যাব, কারণ মূলদ অমূলদের আলোচনা থেকে 2021 সালেও দেখা গেছে যে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, এবার 119 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। এটা সেম অঙ্ক, বলা হচ্ছে n-5 একটি জোড় পূর্ণ সংখ্যা, তবে পরবর্তী জোড় ক্রমিক পূর্ণ সংখ্যা কোনটি হবে? একদম সেম অঙ্ক। ঠিক আছে, এখন 192 নম্বর অঙ্কটা, 192 নম্বর অঙ্কটা দেখেন। 192 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5টি পূর্ণ সংখ্যার গুণফল। দেখেন প্রশ্নটা, পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় সংখ্যা হয় তাহলে উক্ত 5টি পূর্ণ সংখ্যার ঠিক কয়টি বিজোড় হবে? এটি খুবই মৌলিক একটা প্রশ্ন। মহসিনা বলেছেন স্যার এই বইটির মূল্য কত? 350 থেকে 360 টাকা ইংলিশ টিউটরের প্রাইস রাখতে পারে, তবে সরি ম্যাথ টিউটরের, আর ইংলিশ টিউটরের প্রাইসটা 400 থেকে 420 টাকা রাখতে পারে। ওকে, দেখেন 5টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমাদের 5টি পূর্ণ সংখ্যা আমরা গুণ করলে এর গুণফলটা আমার বিজোড় হবে। তাহলে এই যে এই 5টা পূর্ণ সংখ্যার মাঝে কয়টা বিজোড় সংখ্যা হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। তাহলে আমাদের এই অঙ্কে আমরা সমাধানের পূর্বে আমরা একটা সহজ সমাধান দেখব। দেখুন 1-এর সাথে 1 গুণ করলে আমাদের উত্তর 1। ধরেন 3-এর সাথে 5 যদি গুণ করি তাহলে উত্তর 15। আবার যদি 1 3 5 গুণ করি তাহলে দেখুন উত্তর 15। অথবা 3 5 7 যদি আমরা গণনা করি তাহলে লক্ষ্য করে দেখেন যে এখানে 15 আর 7 5 7 35-এর কত? 5, 7 7 আর 3 কত? 10। তার মানে আমাদের গুণফল হচ্ছে 105। আপনি আরেকটি বিষয় একটু মাথায় রাখবেন, যখন বিজোড় সংখ্যা, যেমন এই যে সবচেয়ে ক্ষুদ্রতম একক দিয়ে যখন আমরা দুটো বিজোড় গুণ করলাম তখন যে রেজাল্টটা আসলো, বাকি অন্যান্য বিজোড় দিয়ে গুণ করলেও যে রেজাল্টটা আসলো দুটো সেম। কিভাবে সেম?
মানে জোড় নাকি বেজোড় এই দৃষ্টিতে সেম। যেমন এটিও বিজোড়, এটিও বিজোড়, দেখুন রেজাল্টটা বিজোড়। এটিও বিজোড়, এটিও বিজোড়, দেখুন রেজাল্টটা আমার বিজোড়। এই তিনটা গুণ করেছি সেখানেও আমার কে রেজাল্টটা বিজোড়। তার মানে রেজাল্ট বিজোড় হচ্ছে। আর এদিকে যে তিনটা গুণ করেছি তিনটাই বেজোড়, এখানে তিনটা গুণ করেছি এই রেজাল্টটাও বেজোড়। এখন দেখা যাক, যেমন আমি 3 5 গুণ করে হয়েছিল 15। এবার যদি এখানে একটা জোড় গুণ করি তাহলে দেখেন উত্তর হচ্ছে কত, 30। তার মানে প্রমাণ করতেছে যে যখন কোনোটার গুণফল আপনি বিজোড় চাইবেন, কি চাইবেন, বিজোড় চাইবেন, তখন মনে রাখতে হবে যাদেরকে গুণ করবেন এরা প্রত্যেকেই বিজোড় হবে। কি হবে, প্রত্যেকেই বিজোড় হবে। আমি আবারও বলছি, এরা প্রত্যেকেই কি হবে, বিজোড় হবে। আর যদি এদের মাঝে একটা জোড়ও থাকে, একাধিক তো বলতেই হয় না, যদি মিনিমাম একটা জোড়ও থাকে তাহলে রেজাল্টটা আর বিজোড় থাকবে না, তখন রেজাল্টটা কি হয়ে যাবে, আমার জোড় হয়ে যাবে। তার মানে আমরা এই লেসন থেকে বুঝতে পারলাম যে যখনই আপনি দেখবেন যে একাধিক পূর্ণ সংখ্যার গুণফল বেজোড়, তাহলে মনে করবেন ওই একাধিক পূর্ণ সংখ্যার প্রত্যেকেই বেজোড় ছিল। কারণ মিনিমাম যদি একটা জোড়ও থাকে তাহলে তখন আর রেজাল্টটা জোড় থাকবে না, আমাদের বিজোড় হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট অনুসারে আপনারাই বলুন, কমেন্টে জানিয়ে দিন যে তাহলে এখানে উত্তরটা কি হওয়া উচিত। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে তাহলে এখানে আমাদের উত্তরটা কি হওয়া উচিত। ওকে, আমি তবু অপশনটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি যে একটাতে আছে 2, আরেকটা আছে 3, আরেকটা আছে 4, আরেকটা আছে আমার কত, 5। খুব দ্রুত একটু বলে দিন তাহলে আমাদের উত্তর কোনটি হবে। ওকে, শুভ ভাই সঠিক উত্তর করেছেন, ইমরান ভাই, সুমন, হাসনাত, গুড। ওকে, হানিফ ভাই, প্রীতি আপু, ঐশী, হাবিবা, আব্দুল আল মামুন, ওদি, হালিমা আক্তার, মাহিমৌ, তাপসী রূপা, খালিদ হোসেন। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সঠিক উত্তর লিখেছেন, আর অনেকেই সঠিক উত্তর লিখেছেন। তো যা হোক, আমি যে আলোচনা জোড় বিজোড় সংখ্যা নিয়ে করলাম এটি সম্পূর্ণ বেসিক আলোচনা। আমাদের বিভিন্ন বেশ করে আইবিএ বিবিএ পরীক্ষাগুলোতে, ব্যাংকের পরীক্ষাগুলোতে এই অংশ থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তো বোঝা যাচ্ছে একটা জিনিস আপনারা নিশ্চিত বুঝতে পারতেছেন যে এই অঙ্কগুলো বেশ সহজ, রাইট? ওকে, তাহলে আপনারা একটু আপনাদের মতো করে আরও বেশি চর্চা করবেন এবং আমাদের বাকি যে অঙ্কগুলো আমি এখান থেকে করালাম না সেগুলো আপনারা নিজ থেকে একটু চর্চা করে নেবেন। ক্লিয়ার? এবার আমরা আরও একটি কনসেপ্ট নিয়ে আজকের ক্লাসে কথা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা। ক্লিয়ার? মূলদ এবং কি অমূলদ সংখ্যা। তবে এখানে আমি একটু ফাইনালি কথাটা বলে যাই যে 5টির গুণফল যদি আমার বিজোড় হয় তাহলে মনে রাখবেন এই 5টি সংখ্যার প্রত্যেকেই বিজোড়। কারণ কেবলমাত্র গুণফল বিজোড় তখনই হবে, গুণফল বিজোড় তখনই হবে, আমি আবারও বলছি গুণফল বিজোড় তখনই হবে যখন প্রত্যেকেই বেজোড় থাকবে। আপনি দেখেন 5টা সংখ্যার গুণফল বেজোড় কখন হবে, দেখেন 5টা বেজোড় সংখ্যা যখন গুণ করতেছেন তখন রেজাল্টটা বেজোড় হবে। এই হচ্ছে মূলত কথা। ক্লিয়ার? ওকে, তাহলে মূলদ প্লাস অমূলদ, এই কনসেপ্টটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। মূলদ অমূলদ সংখ্যার ব্যাপারে আমাদের বেসিক যে কনসেপ্টটা আপনারা জানেন যে মূলদ সংখ্যাকে মূলত আমরা রেশনাল নাম্বার বলি। এর অন্যতম কারণ হচ্ছে যে একে অনুপাত আকারে লেখা যায় অথবা ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ এটার প্রথমত আমরা অমূলদ সংখ্যার তালিকা হিসেবে যাদেরকে আমরা যুক্ত করি এরা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা।
সকল কে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে অবশ্যই শূন্য সহ, কি সহ? শূন্য সহ। কেন বলা হচ্ছে? কারণ আপনারা জানেন যে আমাদের পূর্ণ সংখ্যা ধনাত্মকও হয় ঋণাত্মকও হয়, অর্থাৎ এরা হচ্ছে কি ধনাত্মক, আর এই পাশে যদি আসে এটি হচ্ছে আমার ঋণাত্মক। কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে কেবলমাত্র ধনাত্মক অংশটুকু। ওকে, তার মানে কি আমাদের শূন্য ধনাত্মক ঋণাত্মক কোনোটাই না। তো এই তবু শূন্যটাও আমার কি আমার মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার কনসেপ্টটা হচ্ছে যে আমার যত স্বাভাবিক সংখ্যা আছে এবং শূন্য সবই হচ্ছে মূলত আমার মূলদ সংখ্যা, প্রথম কনসেপ্ট। এখন এর অন্যতম একটা চরিত্র হচ্ছে যে একে আপনি ভগ্নাংশ আকারে লিখতে পারবেন বা অনুপাত আকারে লিখতে পারবেন। কিভাবে দেখেন, ধরেন আমি 2 লিখলাম অথবা আমি x লিখলাম। x কে যেমন আপনি যদি বিপরীত ভগ্নাংশ করেন, যে বিপরীত ভগ্নাংশ যদি করেন, বিপরীত ভগ্নাংশে যদি রূপান্তর করেন, তাহলে এই x সমান কত হয়? আমরা 1/x হয়, রাইট? এটা কিভাবে হয়? কারণ হচ্ছে আমরা প্রায় সময়, যেমন আমাদের যদি এরকম থাকে 2/5 থাকে, তখন লসাগু করার সময় আমরা শৈশবে স্যারেরা বলতো যে মনে মনে একটা 1 আছে, মনে মনে একটা আছে কি 1 আছে। আসলেই ব্যাপারটা এরকম যে আপনার যখন যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে মূলত এর হর 1 থাকে, একে বিপরীত ভগ্নাংশে রূপান্তর করলে হরটা লব হয়ে যায় আর লবটা আমার হর হয়ে যায়। তার মানে এই স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেও আমাদের কি আছে? হর 1 আছে। তাহলে হর যেহেতু 1 আছে, তার মানে কি, অর্থাৎ আমি যদি যে কোনো ভগ্নাংশ হচ্ছে আমার মূলদ সংখ্যা, আমি আবারও বলছি যে কোনো ভগ্নাংশ হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিকভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যেহেতু আমি ভগ্নাংশে রূপান্তর করতে পারি, তাহলে এটিও আমার কি মূলদ সংখ্যা। এখন খেয়াল করেন, একে হয়তো এই চেহারায় দেখে আপনার ভালো নাও লাগতে পারে যে এটি তো ভগ্নাংশের, আপনি যেভাবে ভগ্নাংশ চিন্তা করেন ওই চেহারা তো এখানে দেখতে পাচ্ছি না। দেখেন, আমরা ভগ্নাংশের একটা নিয়ম আছে যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা আমরা গুণ অথবা ভাগ করতে পারি। তাহলে ধরেন উপরে 3 নিচে 3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে দেখেন চেহারাটা কেমন দাঁড়াচ্ছে। চেহারাটা উপরে 6 নিচে 3, এবার কিন্তু চেহারাটা আপনার কাছে ভালো লাগবে। তার মানে আমার 2 যে কথা, আমার 6/3 একই কথা। তার মানে কি, যে কোনো সংখ্যাকে আপনি মানে এই যখন আপনি কোনো সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে পারবেন, স্বাভাবিকভাবেই সেটি আমার মূলদ সংখ্যা হবে প্রথমত। এই কারণে আমরা একে রেশনাল নাম্বার বলে থাকি, কারণ একে আপনি অনুপাত আকারেও লিখতে পারবেন। আমরা ভগ্নাংশ এবং অনুপাত চ্যাপ্টারে এই ব্যাপারগুলো তুলনামূলক আলোচনা করব পরবর্তীতে। তাহলে আমার এখানে আরেকটি তথ্য আমাকে মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ, সেটা প্রকৃত ভগ্নাংশ হোক অথবা সেটি অপ্রকৃত ভগ্নাংশ হোক, উভয়টাই হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। এখন প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি? যেমন এখানে আমি যদি 3/5 লিখতাম, তাহলে এই ভগ্নাংশটি হতো কি আমার প্রকৃত ভগ্নাংশ। ওকে, সেটা হচ্ছে আমাদের লব যখন ছোট হয়, লব যখন কি হয় ছোট হয় এবং হর যখন বড় হয়, সেটি প্রকৃত ভগ্নাংশ। আর লব যদি আমাদের বড় হয়ে যায় এবং হর যদি আমাদের ছোট হয়ে যায়, তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে এটি আমরা যেটা পেলাম, এটি হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের সহজ কথা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এরা কি আমার মূলদ সংখ্যা। একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনি বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। এইটুকু আলোচনা অন্তত বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন।
ঠিক আছে, ওকে। এখন তাহলে এটি একটি কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে, আপনি যদি ধরেন এরকম ভাবে কিছু সংখ্যা আছে, যেমন আপনি 1কে যদি 3 দিয়ে ভাগ করেন, 1কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? আমি যদি স্বাভাবিকভাবে ভাগটা আপনাকে দেখাই, তাহলে 3-এর ভিতরে 1 যাচ্ছে না, আমরা কি দশমিক দিব? তাহলে দশমিক যদি দেই তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এখানে একটা শূন্য দিতে পারবো। এটি নিয়ম, কোনো সংখ্যাকে ভাগ করা না গেলে আমরা দশমিক দিই এবং ওই সংখ্যার সাথে একটা শূন্য দিই। ক্লিয়ার? ওকে। এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় এবার আমার ভাগ যাচ্ছে কতবার? আমার 3 বার। তাহলে 3 তিরিকে 9, থাকে 1। খেয়াল করে দেখেন, একটু আগে ছিল 1, যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারিনি বলে আমরা দশমিক নিয়েছিলাম। দেখুন আবারও ভাগশেষ 1। দেখেন এটি একটু অসাধারণ আইডিয়া, যে আইডিয়াতে আমরা দেখতে পারবো যে বারবার আমাদের একটি সংখ্যা রিপিট হচ্ছে। যেহেতু আগেও 1 ছিল, আবার আপনারা জানেন দশমিকের পর আমরা প্রতিবার একটা করে শূন্য ফ্রি নিতে পারি। তাহলে 3 দিয়ে আবার যদি ভাগ দিই তাহলে আবার 1 থাকবে, আবার যদি একটা শূন্য নিয়ে ভাগ দিই আবার 1 থাকবে। আপনারা কি কেউ বলতে পারবেন যে এই ভাগশেষ কোনোদিন কি আমার শেষ হবে? বলে, আবারও তো আমার 1 রয়ে যাচ্ছে, তাই কিনা? এটি কি কখনো শেষ হবে? হবে না। তার মানে আমাদের এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো ভাগ করলে আমাদের ভাগ শেষ, অর্থাৎ ভাগ কখনোই আমাদের কি মিলবে না। যদি আমাদের ভাগ না মেলে, অর্থাৎ বারবার দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর বারবার রিপিট করে চলে আসে। খেয়াল করে দেখেন, বারবার 3 রিপিট করে পুনরাবৃত্তি করতেছে। কি করতেছে? আমাদের পুনরাবৃত্তি করতেছে। ক্লিয়ার? এই পুনরাবৃত্তি যদি রেজাল্টটা বারবার করতে থাকে, তখন এই যে আমরা, এটি কিন্তু আমাদের রেজাল্টটা দশমিক ভগ্নাংশের, আর এই পুনরাবৃত্তি ঘটার কারণে এরকম এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে, বারবার রিপিট হতে থাকবে। এটিকে আমরা বলি কি? পৌনঃপুনিক। ওকে, আমাদের দশমিকের ক্ষেত্রে যদি পৌনঃপুনিক হয়, অথবা যদি এমন হয়, ধরেন আপনি এটাকে 1কে 5 দিয়ে কি করলে? ভাগ করলে, তাহলে কত হবে? 1কে 5 দিয়ে ভাগ করলে আমাদের যাচ্ছে না একটা শূন্য, 5 দুগুণে 10। আমি দুর্বলদের জন্য এইভাবে ভেঙে দেখাচ্ছি। তার মানে আমার এখানে রেজাল্ট আসতেছে কত? 0.2। তার মানে এটি আমার একটি কি? দশমিক ভগ্নাংশ। এটি হচ্ছে আমার দশমিক ভগ্নাংশ। তবে এখানে দশমিক ভগ্নাংশে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর যে গড়টা, এটা হচ্ছে আমার কি? সসীম। অর্থাৎ যেটা আমি গণনা করে শেষ করতে পারবো। এখানে অনলি 1 আছে, আমার 20টা 100 500 থাকতে পারে, বাট এখানে যে দশমিকের ক্ষেত্রে যে গড়টা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমার সসীম না, অসীম পর্যন্ত। এখন এটি অসীম, বাট একটা বিষয় হচ্ছে এটি পৌনঃপুনিক। দেখেন দুটো কনসেপ্ট একই। এক হচ্ছে যে এটি অসীম পর্যন্ত চলবে, আবার হচ্ছে পৌনঃপুনিক। এখন যদি পৌনঃপুনিক হয় তাহলে সেক্ষেত্রে আমার অসীম হওয়া সত্ত্বেও আমার এটি হচ্ছে মূলত মূলদ সংখ্যা। এটি হচ্ছে কি? আমার মূলদ সংখ্যা। তার মানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, যদি সসীম হয় তাহলে সেই দশমিক ভগ্নাংশটা আমাদের মূলদ সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক একটা প্রশ্ন এর বিপরীতটাই হচ্ছে যে অসীম সংখ্যক যদি থাকে, কিসের ক্ষেত্রে? দশমিক ভগ্নাংশ যদি অসীম পর্যন্ত থাকে, অর্থাৎ সেটি যদি পৌনঃপুনিক না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি হবে কি? আমার অমূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, আবারও লক্ষ্য করেন যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ধারণা হচ্ছে যে দশমিকের পর সসীম সংখ্যক ঘর থাকলে সেটি মূলদ, অসীম পর্যন্ত থাকলে এবং সেটি যদি পৌনঃপুনিক হয় তাহলে সেটিও হচ্ছে মূলদ, বাট সেটি যদি পৌনঃপুনিক না হয় তাহলে তখন আমার সেটি কি হবে? অমূলদ হবে। কথা ক্লিয়ার? এবার দেখেন
আমাদের আরও একটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের পূর্ণবর্গ সংখ্যা থাকে, পূর্ণ ঘন সংখ্যা থাকে। পূর্ণবর্গ এবং পূর্ণ ঘন সংখ্যাগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা। কেন? কারণ এদের মূল আমার একটি স্বাভাবিক সংখ্যা। যেমন আমি 16 যদি লিখি তাহলে 16 এটি সমান আমরা পাচ্ছি 4। তার মানে কি একটি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এটি হচ্ছে আমার একটি মূলদ সংখ্যা। ধরুন 27কে যদি আমি ঘন করি তাহলে আমি একটি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। তার মানে আমি দাবি করতে পারি এটিও হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? এখন যদি ধরেন আমি এমনটা নেই যে ধরেন আমাদের এই অপশনগুলো এরকম জটিল আকারেও থাকতে পারে। আপনাকে বলতে পারে যে এটি কোন টাইপের সংখ্যা। তার মানে বুঝতেই পারছেন উপরেরটাও যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, নিচেরটাও ঘন সংখ্যা, তার মানে এটি হচ্ছে আমার কি মূলদ সংখ্যা। অথবা আপনাকে বলা হলো যে পি একটি পূর্ণবর্গ সংখ্যা, কিউ একটি পূর্ণ ঘন সংখ্যা। দেখেন প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে। তাহলে আপনাকে বলতে হবে যে নিচের কোনটি, যেমন আমি যদি এটি লিখি যে নিচের কোনটি, তাহলে আমার কি আমি বিষয়টা সহজ করি। তাহলে এটি আমাদের, আপনারা একটু জানিয়ে দেন যে এটি আমার মূলদ নাকি অমূলদ। এই শর্তে পি একটি পূর্ণবর্গ সংখ্যা, কিউ হচ্ছে আমার একটি পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আপনারা একটু বলেন যে এটি আমার কি হবে, 1 নম্বর অপশন মূলদ হবে নাকি 2 নম্বর অপশন আমাদের অমূলদ হবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, বলেন কোনটি হবে, মূলদ নাকি অমূলদ। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। এখানে আবু মুসা আনসারি ভাই বলেছেন ইংলিশ ক্লাসটা কখন হয়। আমাদের ইংলিশ ক্লাসের রুটিনটা হচ্ছে মূলত শনিবার, সোমবার, মঙ্গলবার। সেটার ক্ষেত্রেও সময় হচ্ছে আমাদের রাত 9টা। সেটির ক্ষেত্রেও সময় হচ্ছে আমাদের রাত 9টা। ওকে, এখানে শাহাদত ভাই, জাকির ভাই, ওকে, আরো অনেকে উত্তর করেছেন, শিউলি খাতুন, জেরিনা, আহসানুল হক সৈকত। ওকে, এদিকে আরো অনেকেই আম্বির, সনিদ, সানজিদা, অদিতি, পিজে জসিম, পিতুলা, প্রিয়, আব্দুল্লাহ আল মামুন। ওকে, সবাই এখানে মূলদ বলেছেন, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রশ্ন যতভাবেই আসুক না কেন, তাহলে আমাদের বুঝতে হবে যে কোনটি মূলদ কোনটি অমূলদ, সেটি যাতে আমরা ভুল না করি। ওকে, সেটি যাতে আমরা কি না করি, ভুল না করি। তাহলে আমাদের এবার আমি একটু আলোচনাটা শর্ট করব। এই কারণে শর্ট করব যে আসলে আলটিমেট আমাদের মূলদ অমূলদ থেকে এত গভীর কনসেপ্ট থেকে কোশ্চেন আসে না, সবই সিম্পল একটা লেভেল থেকে কোশ্চেন আসে। তাহলে অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা তথ্য অলরেডি পেয়েছি যে যদি দশমিক ভগ্নাংশ পুনঃপুনিক সারা যদি অসীম হয় তাহলে সেটি হচ্ছে আমাদের কি অমূলদ। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে কোনো মৌলিক সংখ্যার যদি আপনি দেখেন, যে কোনো মৌলিক সংখ্যার পূর্ণ বর্গ বা মানে আপনারা জানেন যে মৌলিক সংখ্যার পূর্ণ বর্গ অথবা পূর্ণ ঘন হয় না। তাহলে এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যার বর্গমূল যেমন √2 অথবা ঘনমূল আমি যদি বলি 11, তাহলে এরা সবসময় কি আমার অমূলদ সংখ্যা। এরা হচ্ছে আমার অমূলদ সংখ্যা। যেমন 2কে যদি আপনি বর্গমূল দিয়ে বের করেন, আমরা বর্গমূল ক্লাসে আমরা এই ব্যাপারগুলি জানবো যে কীভাবে বর্গমূল বের করতে হয়। তাহলে আপনার আস্তে আস্তে কত
ওয়ান, তাহলে এখানে আপনি যদি বিয়োগ করেন তাহলে ওয়ান থাকবে, এর দ্বিগুণ যদি করেন তাহলে আমার কত আসতেছে 2। তাহলে এখানে কেউ নেই, একটা দশমিক দেবেন এবং আপনি বর্গমূল করার ক্ষেত্রে আমরা জানি যে এখানে দুটো করে একটা দশমিক দিলে, যেমন ভাগের ক্ষেত্রে একটু আগে দেখেছি একটা শূন্য পাওয়া যায়, তবে আমাদের বর্গমূলের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে এখানে একটা দশমিক চিহ্ন দিলে দুটো শূন্য পাই। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 4 বসাই তাহলে এখানেও আমাকে 4 বসাতে হবে, তাহলে কত 4 4 16, 4 2 8 9, তাহলে আমার থাকলো কত 4। ক্লিয়ার? এভাবে আমি করে দেখতে পারি। তো এটি কখনোই শেষ হবে না, আপনি এই ভাগ প্রক্রিয়াটা আজীবন কন্টিনিউ করলে সে চলতে থাকবে। ক্লিয়ার? এই কারণে আমাদের মৌলিক সংখ্যার, এটা বর্গমূল হোক অথবা ঘনমূল হোক, সেটি সবসময় কি হয়, অমূলদ সংখ্যা হয়। তবে আপনারা কয়েকটা বিখ্যাত অমূলদ সংখ্যা একটু মুখস্থ রাখবেন, এটি খুবই জরুরি, ভালো করে লক্ষ্য করেন। একটা হচ্ছে আমাদের কি পাই, এই পাই কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। সেখানে আপনারা চাইলে পায়ের মানটাও নর্মালি মুখস্থ করতে পারেন, যে 1416, আপনি জাস্ট এতটুকু মুখস্থ রাখতে পারেন যে এই পায়ের মানটা কিন্তু আমাদের কি অমূলদ সংখ্যা। সরি, এখানে মনে হয় আমি একটু ভুল লিখে ফেলেছি, 3, রাইট? এই পায়ের মানটা হচ্ছে কি আমার অমূলদ সংখ্যা। আরেকটি সংখ্যা আছে আমাদের অয়লার সংখ্যা। এটিকে অয়লারের নাম অনুসারে অয়লার সংখ্যা বলা হয়। এই অয়লার সংখ্যাকে আমরা অবশ্যই এটিকে ই দ্বারা প্রকাশ করি। এটিও আমাদের একটি অমূলদ সংখ্যা। এটি আমাদের 2.7182 2.7182 এরকম একটা মান আছে, এটি আপনারা চাইলে মুখস্থ রাখতে পারেন। তবে সবচেয়ে সোনালী অনুপাত যেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, কি দিয়ে, আমাদের ফাই দিয়ে যেটা প্রকাশ করি, সোনালী অনুপাত। এই সোনালী অনুপাত এটিও হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ওকে, এই সোনালী অনুপাতটাও কি আমাদের অমূলদ সংখ্যা, এটা একটু মুখস্থ রাখবেন। তাহলে এটিও আমাদের 1.6180 এইটুকু মান রাখলেই হবে, 6180 এইটুকু মান মুখস্থ রাখলেই হবে। তার মানে এই তিনটা স্পেশাল মান আপনারা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, না হলে এই আইডিয়াগুলি জাস্ট একটু কয়েকবার দেখে নেবেন। সেটি হচ্ছে যে আমাদের পাই অয়লার সংখ্যা, এটা গোল্ডেন রেশিও যেটা পাই, এবং এই অয়লার সংখ্যা এটা ই থাক, যেভাবেই থাক, এটি আপনারা একটু মুখস্থ করবেন। এখন আপনাকে যদি নর্মালি, যা হোক, এই টাইপেরও আপনি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন পাবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে এখানে যে আমাদের প্রিভিয়াস কোশ্চেনে বইতে দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেনে যে এখানে দেওয়া আছে সেগুলি একটু আপনি দয়া করে একটু দেখে নেবেন। আমি এ ব্যাপারে আর কথা বাড়াচ্ছি না, কারণ ক্লাসটি মোটামুটিভাবে প্রায় অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। তো একটা বিষয় আমি আপনাদের একটু এই মুহূর্তে শেয়ার করব, সেটি হচ্ছে আমরা আগামী ক্লাসটি আমরা বীজগণিতের উপর নিচ্ছি, অর্থাৎ পরবর্তী যে ক্লাসটি আমাদের আসবে সেটি আমরা মূলত কি বীজগণিতের উপর নেব, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। আর দেখা যাচ্ছে যে আমাদের কোর্সটি এভাবে চলবে, একটা পাটিগণিত অধ্যায় চলবে আর একটা বীজগণিত অধ্যায় চলবে। পাটিগণিত এবং বীজগণিত পাশাপাশি রেখে আমরা কোর্সটি কমপ্লিট করব, এবং কোর্সটি আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যাতে খুব দ্রুত শেষ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমার একটা চিন্তা ভাবনা আছে, প্রয়োজনে দেখি সুযোগ যখন ফ্রি থাকবে তখন আমি অতিরিক্ত ক্লাসও দেওয়ার চেষ্টা করব। তবে ফাইনালি আমাদের টার্গেট হচ্ছে কোর্সটিকে খুব দ্রুত শেষের দিকে নিয়ে যাওয়া। ওকে, এখন মূলত হচ্ছে, আর আমরা এখানে অবশ্যই ভাগগুলি খুব বিস্তারিত এখন দেখালাম না, কারণ আমরা সামনে দশমিক ভগ্নাংশ নিয়ে যখন কথা বলবো তখন ভগ্নাংশ রিলেটেড অনেক বিস্তারিত কথা বলবো। তারপর বর্গমূল নিয়েও আমি কোনো কথা বললাম না, কারণ বর্গমূল আমাদের বীজগণিতে একটা অধ্যায় করানোর পরেই আমরা বর্গমূলে চলে আসব। বর্গমূলেও এই ব্যাপারে অনেক ডিটেলস আলোচনা করব, যেহেতু পরবর্তীতে আমরা এই টপিকগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, শুধু এখানে আমরা সময় নষ্ট না করাটাই বেটার মনে করছি। ওকে, তাহলে আগামীকাল আবার আমাদের ইংলিশ ক্লাস আছে। ওকে,
তাহলে আগামী ক্লাসটাতেও আপনারা জয়েন করেন, কারণ ইংলিশের ক্ষেত্রে আমি আবারও বলছি যে আমরা দীর্ঘ চিন্তা ভাবনার পর আমরা ঘোষণা দিয়েছি যে ইংলিশের ক্ষেত্রে 2021 এডিশনটা, আমি বারবার বলছি 2021 এডিশনটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস প্লাস পরীক্ষা নিয়ে আমরা শেষ করব। বিশেষ করে যারা প্রতিনিয়ত অনেক চাকরি পরীক্ষায় ফাইট করতেছেন তারা অবশ্যই কোর্সটি মিস করবেন না। আপনি যদি বিসিএস পরীক্ষার্থী হন, আপনি যদি বিশেষ করে সামনে প্রাইমারি প্রার্থী হন, অথবা সামনে শিক্ষক নিবন্ধন আসবে, অথবা অন্য যে কোনো পরীক্ষায় আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আমাদের কোর্সগুলি ঠিক আপনার জন্যই। কারণ বাংলাদেশে আমরাই অন্যতম বেসিককে শক্তিশালী করার জন্য কোর্স করাচ্ছি এবং এটি সম্পূর্ণ ফ্রিতে। তো এই সুযোগটি আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই হাতছাড়া করবেন না। এখানে আবু মোসা আসারি বলেছেন স্যার দশমিক গণের অঙ্কগুলো একটু করে দিতেন। দেখুন, আমি সবসময় ক্লাসগুলি পরিকল্পনার আওতাধীনে নিই এবং সিলেবাস ভিত্তিক মূলত আমি নিয়ে থাকি। সঙ্গত কারণেই আমার যেহেতু সম্পূর্ণ সিলেবাসের আওতায় দশমিকের গুণ ভাগ সবই পাবেন এবং দশমিকের কিভাবে বর্গমূল করবেন সেটাও পাবেন। সো যথাস্থানে সেগুলো আমরা তুলে ধরবো। অহেতুকভাবে বিক্ষিপ্ত আলোচনায় আমি প্রবেশ করতে আগ্রহী নই, কারণ হচ্ছে আমি এই সিরিজটি মূলত আপনাকে গণিত শেখানোর উদ্দেশ্যেই আমি শুরু করেছি। তো আপনি নিজে ক্লাস করেন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে, নিকটস্থ ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আমন্ত্রণ জানান। মনে রাখবেন আমাদের সময়টা হচ্ছে সপ্তাহে 6 দিন, 3 দিন গণিত, 3 দিন ইংলিশ। ওকে, সবাইকে আবারও আগামীকালের ইংলিশ ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।